জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ আমরা একটা ইতিহাস প্রত্যক্ষ করলাম। সেই ইতিহাস ভালো পথে যাবে না খারাপ পথে যাবে সেটা সময়ই বলবে, কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন দেখলাম আমরা। এবং গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে টানা আন্দোলন, যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলন কি কোথাও গিয়ে এবারে শেষ হলো? আওয়ামী লীগ সরকারের পতনের পর এরপর কি, তাই নিয়ে প্রশ্ন উঠছে। এবং বেশ কিছু ছবি সামনে আসছে আমাদের, যে ছবি আমাদের আবারও পুরনো কিছু ইতিহাস মনে করে দিচ্ছে, শ্রীলঙ্কার কথা মনে করে দিচ্ছে, যেখানে আজকে গণভবন ঘেরাওয়ের ডাক ছিল, সেখানে গণভবন দখল, গণভবনের মধ্যে ঢুকে দখল নিয়েছেন আন্দোলনকারীরা। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার মূর্তি ভাঙচুর, সেই মূর্তি ভাঙচুরের ছবিও আমরা দেখেছি। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি তা ঠিক একেবারে পদত্যাগের মুহূর্তের ছবি, এবং বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার এই ছবি, এই ছবি হয়তো এই নিয়ে পরে ইতিহাস কোন দিকে যায় আমাদের নজর থাকবে। গণভবন দখলের যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে লোকে ভেতরে ঢুকেছেন, আন্দোলনকারীরা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকেছেন, সেখানে লুটপাট চলেছে, তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোন পথে বাংলাদেশ, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে ইউএসএ থেকে রয়েছেন সৈয়দ ইফতিকার সাহেব, অধ্যাপক এবং বাংলাদেশ বিশেষজ্ঞ বটে। আমাদের সঙ্গে বিপ্লব পাল রয়েছেন। বিপ্লব পাল অধ্যাপক, একজন সফল ব্যবসায়ী, এবং মুক্তমনাতে উনি লেখালেখি করেছেন, বিভিন্ন জায়গায় লেখালেখি করেছেন, তিনি শিক্ষাবিদও বটে। আমার সঙ্গে রয়েছেন ঈশানী নস্কর, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর। আমি শুরুতেই সরাসরি ইফতিকার সাহেবের কাছে যাব। আপনার সঙ্গে যখন সকালে কথা হচ্ছিল তখনও হয়তো এটা মাথায় আসেনি আমারও, যে আজকেই এতটা হিসেব উল্টে পাল্টে যাবে। আমি হয়তো ভেবেছিলাম আবারও হয়তো একটা রক্তক্ষয়ী সংগ্রাম, যেটা কয়েকদিন ধরে দেখেছি, আবারও হিংসা, এর কিছু ছবি উঠে আসতে পারে। কিন্তু এভাবে শেখ হাসিনা সরকার, তিনি দেশ ছেড়ে চলে যাবেন, গণভবন দখল হবে, অন্তর্বর্তী সরকারের জন্য সেরা প্রধান তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন, এই বিষয়টা বড় তাড়াতাড়ি হয়ে গেল। ইফতিকার সাহেব, কেন বলে মনে হলো আপনার? কেন যে প্রতিরোধ আওয়ামী লীগ সরকারের তরফ থেকে দেখছিলাম বা বোঝানোর যে বিষয়টা চলছিল পাশাপাশি, এইটা এবারে একেবারে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল? ধন্যবাদ। আসলে এটা যে খুব একটা তাড়াতাড়ি হয়েছে তা না। আপনার মানুষের 15.5 বছর ধরে যে পুঞ্জীভূত ক্ষোভ, তারই একটা বহিঃপ্রকাশ আজকে আমরা দেখছি। এবং আজকে যে কর্মসূচিটা ছিল, অর্থাৎ ঢাকা ঘেরাও করা, এবং যেটা আমরা ইতিহাসে দেখেছি, যখন পুরো জনগণ একটি সরকারের বিপক্ষে চলে যায়, তখন কিন্তু সেই সরকারের পক্ষে সেনাবাহিনী, পুলিশ বা তার দলীয় লোক দিয়ে কিন্তু সেই জনগণকে ঠেকিয়ে রাখা মুশকিল। আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের এই পালসটাই ধরতে পারছিল না। শুধু যে এই 2-1 মাসের ব্যাপার তা নয়, গত কয়েক মাস বা গত কয়েক বছর যাবত তারা কি রকম গণবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই বিষয়টা তারা ধরতে পারছিল না। এবং শেষ মুহূর্তে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছেন, তারা কি পরিমাণ ডিলিউশনে ভুগছেন, তারা বুঝতেই পারছিলেন না যে কি ঘটতে যাচ্ছে। ফলে এরই আসলে একটা আউটকাম আজকে আমরা দেখলাম। এবং এটা আমার কাছে মোটেই যে খুব দ্রুত হয়েছে তা নয়, এটা হয়তো আরো আগে হবার কথা ছিল। আমি যদি একটু ইফতিকার সাহেব সহজভাবে বোঝার জন্য, যারা এদেশে দেখছেন যারা অনুষ্ঠান, যে আমি যদি 1, 2, 3, 4 করে একটু সংক্ষেপে পয়েন্ট করে বলেন, ঠিক কোন কোন ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের ওপরে ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ? কারণ আমরা পড়শি দেশ হিসেবে দেখছিলাম বাংলাদেশ যথেষ্ট আর্থিকভাবে যথেষ্ট উপরে উঠে আসছিল, এবং ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে আমাদের রীতিমতো টক্কর দিচ্ছিল বাংলাদেশ। সেটা ঠিক আছে, কিন্তু যে বিষয়গুলি নিয়ে জনগণের প্রচন্ড ক্ষোভ ছিল, সেটা হচ্ছে যে আপনি দেখুন যে গত 3টা নির্বাচন, এই 3টা নির্বাচনে কিন্তু প্রতিনিধিত্বশীল নির্বাচন ছিল না। 3টা নির্বাচনই ছিল মূলত সাধারণ নির্বাচন। এর মধ্যে 2টো নির্বাচন তো সমস্ত বিরোধী দল বর্জন করে, আরেকটি নির্বাচন অংশগ্রহণ করলো, সেখানে জনগণের কোনো আপনার রায়ের প্রতিফলন সেই নির্বাচনে ছিল না। এর পাশাপাশি যে বিষয়গুলি ছিল, সীমাহীন দুর্নীতির একটা ব্যাপার ছিল। এই সীমাহীন দুর্নীতি এবং আওয়ামী লীগের নেতৃত্বে যে সামন্তবাদী মনোভাব, এছাড়া আরো অনেকগুলি বিষয় রয়েছে, সমস্ত কিছু মিলে জনগণ একটা কিন্তু খুব পুঞ্জীভূত হচ্ছিল। এবং জিনিসপত্রের যে দাম, সেটা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে বলে জনগণ মনে করছিল। ফলে এই সমস্ত কিছুর প্রতিফলন আজকে আমরা দেখছি। আচ্ছা, আমি বিপ্লবের কাছে আসবো।
এই যে একতরফা নির্বাচন বা গণতন্ত্রের প্রহসন, এই অভিযোগ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা প্রত্যেক নির্বাচনে দেখি। আন্তর্জাতিক মহলে নিয়ে সমালোচনা করে, আমেরিকা তো কঠোর সমালোচনা করে, কিন্তু বিরোধী কারা বিপ্লববাবু? বিএনপি, জামাত? দেখুন, বাংলাদেশের রাজনীতি যদি আপনি পশ্চিমবঙ্গ বা ভারতের চোখ দিয়ে দেখতে যান একটু ভুল বোঝা হবে। পাকিস্তানের রাজনীতিটাই তাই, কারণ সে দেশে গণতন্ত্র কোনোদিনই আসেনি। ইভেন যদি আমরা বলি যে বাংলাদেশে 91-এ এরশাদের পর গণতন্ত্র এসেছিল বলে যদি মনে করা হয় যে 3টে নির্বাচন হয়েছে, 91, 96, 2001, তারপরেও কিন্তু দেখা যাবে প্রতিটা নির্বাচন নিয়ে বিরোধী পক্ষ যারা হেরে গেছে তারা মানেনি। আমাদের দেশেও মানে না, কিন্তু পার্টি যাই থাকুক না কেন, বাংলাদেশে জানবেন পক্ষ দুটোই। একটা হচ্ছে যারা বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, যারা বিশ্বাস করে যে বাংলাদেশের আইডেন্টিটি হচ্ছে বাঙালি, আর একটা হচ্ছে যারা বিশ্বাস করে যে বাংলাদেশের প্রথম আইডেন্টিটি হচ্ছে তারা মুসলমান, কারণ এই যে দ্বিজাতি প্রথার ভিত্তিতেই দেশটা কিন্তু আলাদা হয়েছিল, জাতিগত এবং ধর্মগত। এবং এই ব্যাপারটা সেটেল নয়। এটা অ্যাকচুয়ালি ওনার সাথে আমি সৈয়দ ভাইয়ের সাথে আমি একটা পডকাস্ট করেছিলাম, আমরা দুজনেই একমত ছিলাম যে যতদিন না পর্যন্ত বাংলাদেশের এই ব্যাপারটা সেটেলড হবে যে তারা বাঙালি না মুসলমান, তাদের জাতিগত আইডেন্টিটিটা কি, বাংলাদেশ বলতে কি বোঝায়, সেটা কিন্তু সেটেল নয়। সেটা সেটেল না বলেই কিন্তু 71 সালে যখন 71 বা তার আগে থেকে যখন বিষয়টা মানে ভাষাভিত্তিক আন্দোলন শুরু হলো, তখন থেকেই তো এই বাঙালি যে আইডেন্টিটি এটা আরো জোরদার হওয়ার কথা ছিল। কারেক্ট। সেটা 75-এ যখন এই আগস্ট মাসেই যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, তারপরে থেকে কিন্তু বাংলাদেশ থেকে ইসলামিক আইডেন্টিটির দিকে ঝুঁকে পড়ে। ফলে বাংলাদেশের এখন দেখুন যে কোনো দেশের মধ্যে এই দ্বন্দ্বটা থাকবেই, কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে এই ইসলামিক ভার্সেস বাঙালি দ্বন্দ্বটার কোনো পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক সেটেলমেন্ট হতে পারেনি, যার জন্য যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেটা ভোলাটাইলিটির দিকে গেছে। যার জন্য আপনি যদি লক্ষ্য করেন, এই যে আপনি কিন্তু খুব ভালো প্রশ্ন করেছিলেন সৈয়দ ভাইকে, আমি ওনার সাথে একটা হলে একমত নই। উনি বলছেন যে বাংলাদেশের লোকজন এই মুদ্রাস্ফীতির জন্য বোধহয় খুব বিক্ষোভ। একদমই না। বাংলাদেশের মুদ্রাস্ফীতি আপনি যদি রেট দেখেন, হিস্টোরিক্যালি ইট ওয়াজ অল দ্য সেম। বাংলাদেশের যারা ব্যবসায়ী, যাদের সাথে আমার ভালো পরিচয় আছে, কথাবার্তা হয়, তারা বলছিল না বাংলাদেশের একটা সিঙ্গাপুর টাইপের মডেল দরকার, এবং সেই দিকে কিন্তু সেখানে যাচ্ছে। সিঙ্গাপুর মডেল কি? দ্যাট ইজ অ্যান ইলেক্টেড অটোক্রেসি, যে মোটামুটি একটা স্টেট হবে প্রো বিজনেস। শেখ হাসিনা ভীষণ রকমের প্রো বিজনেস একটা জিনিস করেছেন, এবং যার জন্য আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতের থেকেও তারা এগিয়ে গেছেন। এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে কনফিডেন্স এমন যে তারা অধিকাংশ ভারতে এসে ভারতীয় ব্যবসায়ীদের টক্কর দিতে চাইছিলেন। আই হ্যাভ সিন দ্যাট কনফিডেন্স ইন দেম, ইট ওয়াজ ভেরি পজিটিভ, অ্যান্ড দে লাইক শেখ হাসিনা, কারণ তার স্টেবিলিটিটা পাচ্ছিল। ঠিক আছে, সুতরাং আমি মনে করি না যে এটা কোনো ব্যবসায়িক মহলের ভাবনা আলাদা, আম জনতার ভাবনা আলাদা। ব্যবসায়িক মহলের ভাবনা আলাদা এবং ডেফিনেটলি আম জনতা মহলের ভাবনা আলাদা। তবে আমি এটা বলবো যে যেহেতু এখনো পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা মিলিটারি হাতে আছে এবং মিলিটারি প্রশাসন সব কিছুর মধ্যে আওয়ামী লীগ এবং সেই ব্যবসায়ীদের প্রাধান্য এবং ইনফ্লুয়েন্স বেশি, আমি মনে করি না যে আগামী দিনে যেটা ছাত্ররা ভাবছে যে একটা বিশাল চেঞ্জ হবে, সেটা হবে বলে আমার মনে হয় না। যদি হয়, দ্যাট উইল বি টু ব্যাড ফর ইন্ডিয়া, টু ব্যাড ফর ওয়েস্ট বেঙ্গল। আমি এই জায়গাতে আসবো, ঈশানীদের কাছে আসবো, তবে তার আগে ছোট্ট করে, যেহেতু একটা বড় সড়ো ডেভেলপমেন্ট হয়ে গেছে আমাদের পড়শি রাজ্যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উদ্বিগ্ন, বিদেশ মন্ত্রক গোটা বিষয়টার উপরে নজর রাখছে, এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু কড়া নজরদারি ইতিমধ্যেই শুরু হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু অশান্তি, হিংসার খবর আসতে শুরু করেছে। আমি একটু সরাসরি আমাদের নারায়ণ সিংহ রায়, আমাদের প্রতিনিধি রয়েছেন ফুলবাড়ি থেকে, কি পরিস্থিতি ওখানে, নিরাপত্তার চেহারাটা কিভাবে এই ঘটনার পর পাল্টে গিয়েছে, একটু নারায়ণের কাছ থেকে সরাসরি জেনে নেব। তারপর আমি ঈশানী আপনার কাছে তারপরে আসছি। নারায়ণ, নারায়ণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ঈশানীর কাছে আসবো। গোটা বিষয়টা যেরকম বিপ্লবদা বলছিলেন যে একটা পরিবর্তন চাইছিল বাংলাদেশের সাধারণ মানুষ, এবং সেই ক্ষেত্রে গণতন্ত্র একটা অভিযোগ উঠছিল যে ঠিক মতন ছিল না, কিন্তু ভবিষ্যৎটা কি? এইবারে কি মনে হয় যে গণতন্ত্র আসবে? সম্ভাবনা কি প্রবল? এই অন্তর্বর্তী সরকার, সেনার অধীনে থেকে কি কোনো নির্বাচন হবে? কোন দিকে যেতে পারে পরিস্থিতি? আপনি যদি বাংলাদেশের ঐতিহাসিক বিবর্তনের আমরা যদি ধারাটা দেখি, যেটা উনি রেফার করেছেন, তাতে কি কোনো একটা সময় খুব
যথার্থভাবে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা হয়েছে এরকম আমরা কি খুব জোর দিয়ে বলতে পারি? মানে আমার ব্যক্তিগত মনে হয়েছে যে যদি শেখ হাসিনাজি গণতন্ত্রই প্রতিষ্ঠা করে থাকেন তাহলে এই পরিস্থিতি হবার কথা ছিল না। এবং এটা বোঝা যাচ্ছে যে দেশের যে পলিটিক্যাল যে সিস্টেম এবং যে সোশিও কালচারাল মেট্রিক্স আছে এই দুটোর মধ্যে কিন্তু মিল নেই। এটা খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে, কারণ সাধারণ মানুষের চিন্তনের মধ্যে যেমনি অর্থনীতি আছে তার মধ্যে আবার জাতি এবং ধর্মের বিভেদও উনি ইন্ডিকেট করছেন, সেটাও তাহলে আছে। অথচ একটা গণতান্ত্রিক সরকার অন্তত কাগজে কলমে নির্বাচন হয়েছে। আমি ইফতেখার সাহেবের সূত্র ধরে দু একটা কথা আমি আরও বলতে চাই যে দেখুন, ছাত্রদের কাছে আরেকটা অ্যাপার্ট ফ্রম যে রায়টা নিয়ে এই ঘটনাটা শুরু হলো, এছাড়া আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, এই যে নির্বাচনগুলি ঘটে গেছে যেখানে শেখ হাসিনা বারংবার অন্তত কাগজে কলমে তিনি সরকারে প্রত্যাবর্তন করেছেন, একটা জেনারেশন কিন্তু ভোটই দিতে পারেনি। ঠিক, তাদের কাছে কিন্তু এইটা একটা বিরাট বলবো একটা অভিযোগের কারণ এবং এটা বঞ্চনার কারণ। দেশের তারা নাগরিক, সেখানে তারা ভোটই দিতে পারবে না, এই বিরল জায়গাটা কোথায় হয়েছে? এটা তো স্বৈরাচারী সরকারে হয়, তো মিলিটারি শাসনে হয়, তো কোনো একতান্ত্রে হয়, এটা তো গণতান্ত্রিক সরকারে হওয়ার কথা ছিল না। এটা যেমনি সত্য, তার পাশাপাশি আরেকটা জিনিস আমার মনে হয় ভাবার কারণ আছে যে ৭১-এর যে ন্যারেটিভ, যেটা নাকি আমরা সংস্কৃতি ভাষা বাঙালিয়ানার ন্যারেটিভ, বাঙালি কি আমরা বাঙালি বলতে ভাষার সঙ্গে যে সেই ন্যারেটিভটা আজ ২০২৪-এর জেনারেশন একইভাবে সেটাকে বুঝবে, মানবে এবং সেই ছন্দেই চলবে, এটা ভাবাও আমার মনে হয়েছে যে হাসিনাজি সরকারের বুঝতে এটা অসুবিধে হয়েছে। আচ্ছা, আমি এই জায়গা থেকে আমি আবার একটু ইফতিখার সাহেবের কাছে আসবো। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার অল্টারনেটিভ কি বলে আপনার মনে হয়েছে, বা আন্দোলনকারী যারা তাদের কি মনে হয়েছে, বিকল্প কি, কারা, কে রয়েছেন, কোন দল রয়েছেন? বিকল্প কি সেটা আসলে আন্দোলনকারীরা স্পষ্ট করেনি, এবং আন্দোলনকারীদের স্পষ্ট করেনি না স্পষ্ট নেই? না, স্পষ্ট তো অবশ্যই আছে, আমি সেই জায়গায় যাচ্ছি, কিন্তু আন্দোলনকারীরা স্পষ্ট করেনি। আন্দোলনকারীদের যে মূল দাবি, সেই ওটা আন্দোলন থেকে জনতার এবং ছাত্র আন্দোলনের এই জায়গাটা তো কোনো বিরোধ নেই যে তারা গণতন্ত্র চায়, এবং কিভাবে চায় এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা সেগুলো ডিফারেন্ট প্রশ্ন। সেই জটিল জায়গায় জনগণ চায়নি, কিন্তু তারা গণতন্ত্র চায়, তারা কথা বলতে চায়, তারা কিন্তু ভোট দিতে চায়। এটা হচ্ছে কিন্তু জনগণের একটা অ্যাসপিরেশন, একদম 71 বা তার আগের থেকেও কিন্তু অ্যাসপিরেশনটা ছিল। এই অ্যাসপিরেশনের জন্যই কিন্তু বাংলাদেশের এই বিভাজনটা হয় পাকিস্তান আমলে আর কি। হ্যাঁ, কারণ সেই রিপ্রেজেন্টেশনটা কিন্তু ৭০-এ যে নির্বাচন হলো, বাঙালি কিন্তু তার রিপ্রেজেন্টেশন দেখতে পারো না পাকিস্তানি কাঠামোর মধ্যে দিয়ে। এবং এই যে ধারাবাহিকতা, এটা কিন্তু স্বাধীন হওয়ার আজকে ৫২-৫৩ বছর হয়ে গেল। বিশেষ করে যদি আমরা গত ১৫ বছর নিয়ে আলোচনা করি, গত ৩টা নির্বাচনও কিন্তু এই যে একটা প্রজন্ম ভোট দিতে পারেনি, প্রজন্মের আকাঙ্ক্ষা রিফ্লেকশন ঘটেনি যারা সরকারে এসেছিল, সেগুলির মধ্যে কিন্তু একটি ক্ষোভ রয়েছে। এখন যদি বলা হয় আপনি যে পরের প্রশ্নটি, বিকল্প কারা, বিকল্প তো আর আকাশ থেকে আসবে না। বিকল্প যে সমস্ত বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে সেখান থেকে একটা বিকল্প তৈরি হবে, বা এর বাইরে যাওয়ার আসলে কোনো অবকাশ নেই। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, বিকল্প হিসেবে যারা আসবে তারাও কি শেখ হাসিনা সরকারের পথে অবলম্বন করবেন, না তারা সত্যিকার গণতন্ত্র বাংলাদেশে আনতে পারবেন? সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদমই, সেটা অবশ্যই সব থেকে বড় চ্যালেঞ্জ যে বাংলাদেশে যে গণতন্ত্রের লড়াইয়ে এই সরকারের পতন, আদৌ গণতন্ত্র আসবে কিনা। আমরা আলোচনায় ফিরে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমরা সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার কড়াকড়িটা একটু জানতে চাইছিলাম, কারণ পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না এখনো পর্যন্ত। বাংলাদেশ থেকে বেশ কিছু খবর আসছে। নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ফুলবাড়ি থেকে। আমি নারায়ণ, যেরকম বাংলাদেশ থেকে আমরা খবর পাচ্ছি আওয়ামী লীগের একাধিক দপ্তর ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, ফলে সীমান্তবর্তী এলাকা নিয়ে আলাদা একটা উদ্বেগ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের। কি চেহারাটা পাল্টে গেছে এই ঘটনার পর থেকে, তুমি যেখানে রয়েছো সেখানে? শুভসাচী, তোমাকে হ্যাঁ ঠিক বলছো যে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি ইন্দো বাংলার সীমান্তর ফুলবাড়ি বর্ডারে। আমি তুহিনকে বলবো সরাসরি দেখাতে। একটু আগে অবধি ইন্দো বাংলা ফুলবাড়ি যে বর্ডার, সেই বর্ডারের যে মুখ্য গেট অর্থাৎ বাংলাদেশ যাওয়ার যে মেন গেট, সেই গেট কিন্তু ভারতের তরফ থেকে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তারা বন্ধ করে দিয়েছে। কারণ কিছুক্ষণ আগেই আমি যেখানে দাঁড়িয়েছি তার থেকে
500 মিটার দূরেই বাংলাবান্ধা অর্থাৎ পঞ্চগড় জেলা রয়েছে, সেই বাংলাবান্ধা রয়েছে। সেই বাংলাবান্ধায় কিন্তু ওখানে গাড়ি আটকে টায়ার জ্বালাচ্ছিল এবং প্রচুর স্লোগান চলছিল। ওখানকার আন্দোলনকারীরা ওখানে আন্দোলন করছিল, একটু আগে অবধি সেটা দেখা যাচ্ছিল চিত্র, কিন্তু এই মুহূর্তে গেট বন্ধ করে দেওয়ার ফলে সেই চিত্রটা আমরা দেখাতে পারছি না। পাশাপাশি বলে রাখি, বাড়তি সুরক্ষা কিন্তু এই মুহূর্তে ইন্দো বাংলার এই বর্ডার সহ শিলিগুড়ি মহকুমায় যতগুলি ইন্দো বাংলার যে বর্ডার রয়েছে সব জায়গায় কিন্তু বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এবং বাড়তি সেনা ফোর্স লাগানো হয়েছে। তার পাশাপাশি বলে রাখি, সেকেন্ড ম্যান হিসেবে কিন্তু এই বর্ডারের কিছুটা অদূরেই কিন্তু ভারতীয় সেনাকেও রাখা হয়েছে, তারাও রয়েছে। পর্যাপ্ত পরিমাণে এখানে ফোর্স রয়েছে। তবে যতটুকু বলা চলে, আজ সকাল থেকে কিন্তু এখানে পুরোপুরিভাবে ট্রেড বন্ধ রয়েছে, অর্থাৎ বাণিজ্য যে ব্যবসা চলতো ইন্দো বাংলার এই বর্ডার দিয়ে সেটাও কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে। পাশাপাশি বলে রাখি, বাংলাদেশে প্রচুর মানুষ ভারতে এসেছিল চিকিৎসা করতে, তারা ফিরে গেছে, সেটাও আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। যেটা ক্যামেরায় কিন্তু তাদের সাফ কথা তারা বলছেন যে যেই আসুক সরকারে আবার শান্তি ফিরে আসুক। চোখে মুখে আতঙ্ক নিয়ে কেউ কেউ বলছেন তারা বাংলাদেশে ফিরছেন এবং কি হবে বলতে পারছেন না। পাশাপাশি একইভাবে বাংলাদেশ থেকে যারা ফিরে আসছে এখানে চিকিৎসার জন্য, তাদেরও কিন্তু একই বিষয়, তারা বলছে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক, তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক রয়েছে। এই মুহূর্তে সেই ফুলবাড়ি বর্ডারে রয়েছি, পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু বর্ডার পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে যারা আসছে তাদের ভেতরে একটু ওই ভেতরেই ইমিগ্রেশন সেন্টার রয়েছে, সেখানেই কিন্তু তাদের চেক একদমই অনেক অনেক ধন্যবাদ দাঁড়ান। ফলে সীমান্তবর্তী এলাকা, সীমান্তের চেহারাও কিন্তু এখনো পর্যন্ত পাল্টে গেছে এবং বাংলাদেশের সেনা প্রধান তিনি সাংবাদিক বৈঠক করে অন্তর্বর্তী সরকারের আশ্বাস দিচ্ছেন, সরকার বদলের, ক্ষমতা বদলের আশ্বাস দিচ্ছেন, আরও সুন্দর বাংলাদেশের আশ্বাস দিচ্ছেন সেনা প্রধান। কি বলেছেন একবার শোনাবো। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এত আমাদের চেনাশোনা মানুষ বাংলাদেশে রয়েছেন, সেখানে চেনাশোনা এখানে রয়েছেন, দুই দেশে যাতায়াত রয়েছে, চিকিৎসার কারণে এখানে মানুষের আশা রয়েছে, দুই দেশের ব্যবসা বাণিজ্য রয়েছে। ফলে পড়শি দেশের অশান্তি কোথাও গিয়ে কিন্তু আমাদের গায়েও লাগবে। কি প্রস্তুতি নিচ্ছে, কি ভাবনা চিন্তা সরকারের জানবো এবং এটাও জানবো, আমি ইফতিকার সাহেবের কাছে বিরতির পর ফিরে এসে জানবো যে এখানেই কি অশান্তির শেষ, সেনাপ্রধান যেরকম আবেদন করছিলেন, নাকি অশান্তির একটা অন্য মোড়ক, অন্য চেহারাও সামনে আসতে পারে, সেই আশঙ্কাও থেকে যাচ্ছে। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন। পরিস্থিতি যেমনই হোক না কেন শান্ত থাকুন, সম্প্রীতি থাকুক, এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনুন। হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখন অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের উপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন। আপনারা বুঝলে এমন কোনো কথা করবেন না যাতে কোনো হিংসা বা কোনো সৃষ্টি হতে পারে। সকল
নবান্ন স্বরাষ্ট্র দপ্তরের তরফে কি ভাবনা, কি প্রস্তুতি জানবো। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুতপা, দেখো, প্রথমেই তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে এখনো পর্যন্ত তার কোনো আলোচনা হয়নি বা কেন্দ্রের তরফ থেকেও কেউ কোনো যোগাযোগ করেনি। তবে যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলার ডিএম এসপিদের সঙ্গে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে যোগাযোগ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছে যে কোথাও কোথাও সেনা নামানো হবে, কারণ তুমি জানো যে সীমান্ত এলাকাগুলোতে সেনা নামানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই কারণে কিন্তু জানানো হয়েছে সীমান্তবর্তী জেলার ডিএমএসপিদেরকে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং যেখানে যেখানে যা প্রয়োজনীয় করণীয় তা করতে বলেছেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে শান্তি বজায় রাখে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মধ্যে যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রভাব যাতে একেবারে আমাদের, যেহেতু একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিরাট বড় সীমান্ত এলাকা রয়েছে বাংলাদেশের সঙ্গে, স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঘটনার আঁচ এসে পড়তে পারে এ রাজ্যে। তাই জন্য প্রত্যেকটা মানুষকে তিনি শান্ত সংযত থাকতে অনুরোধ করেছেন এবং রাজনৈতিক দলগুলোকেও তিনি বলেছেন এমন কোনো মন্তব্য করবেন না যা থেকে বড় কোনো ঘটনা বা উত্তেজনা তৈরি হতে পারে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি যাতে বজায় থাকে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে এ রাজ্যে না ঘটে সেদিকে নজর রাখা। সেটা প্রশাসনিকভাবেও তিনি করেছেন, অন্যদিকে রাজনৈতিকভাবেও কিন্তু তিনি নিজের দল সহ অন্যান্য দলগুলোকে অনুরোধ করেছেন। অনেক ধন্যবাদ সুতপা। এই জায়গা থেকে আমি ইফতিখার সাহেবের কাছে যাব। কি মনে হয় শান্তি ফিরবে? সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, যে প্রস্তাব দিয়েছেন, আন্দোলনকারীরা কি তা মেনে নেবেন? বা যদি মেনেও নেন তারা, পরে কি বাংলাদেশের শান্তি ফিরবে বলে আপনার মনে হয়? পরের প্রশ্ন তো আসলে পরে। আন্দোলনকারীরা যেটা করছিল যে আপনার গত 2-3 দিন যাবৎ কিন্তু মিছিল থেকে স্লোগান আসছিল যে সেনা প্রধানকে ক্ষমতা নেয়ার জন্য। সুতরাং এখানে সেনাবাহিনীর সাথে আন্দোলনকারীদের কোনো বিরোধ নেই। আর শান্তির প্রশ্ন যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে যে কোনো গণবিপ্লবের সফলতার পর তার কিন্তু একটা আপনার এই ধরনের কিছু ভায়োলেন্স আমরা কিন্তু সব জায়গায় দেখি। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে 15.5 বছরে পুঞ্জীভূত ক্ষোভের সাথে গত 2-3 দিন যাবত যে কয়েকশো মানুষকে হত্যা করা হয়েছে এবং বিশেষত আপনার শিশু যাদের বয়স 18 বছরের নিচে, সেটা মানুষকে প্রচন্ড ক্ষুব্ধ করেছে। কারণ বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে এত ব্যাপক সংখ্যক হত্যা, যেটাকে অনেকে গণহত্যার সঙ্গে তুলনা করে ফেলছেন, এইরকম বিষয় কিন্তু কখনো ঘটেনি। এটা কিন্তু মানুষের একটা বিশাল ক্ষোভের কারণ। বহু হাজার মানুষ কিন্তু আপনার আহত হয়েছেন এবং খুব খারাপ অবস্থায় আছেন। ফলে তার একটা কিন্তু আমরা ক্ষোভের প্রকাশ দেখছি যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতীক বা সিম্বলের উপর। তবে এটিও খুব দ্রুতই কেটে যাবে আমার ধারণা। এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী এবং যারা রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে তাদের দায়িত্বশীল যদি তার আচরণ করে, সেই জায়গা থেকে বাংলাদেশ দ্রুত বেরিয়ে আসতে পারবে বলে আমার কাছে মনে হয়। একদমই। আমরা যে ছবি দেখাচ্ছি সরাসরি রাজপথে, সেখানে কিন্তু শয়ে শয়ে লাখো লাখো মানুষ তারা নেমে গেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি পরিস্থিতি ওখানে আমরা পরে আপডেট নেব। কিন্তু আমি একটু বিপ্লবের কাছে বলবো, আরব বসন্ত আমরা দেখেছি। আচ্ছা আচ্ছা, কি বক্তব্য এটা শুনবো, কি বক্তব্য শুনবো? দেখবো যে সে আছে কিনা, সম্ভবত সে নেই। বাংলাদেশ এই 14 বছর পর আবার 16 বছর পর আবার স্বাধীন হলো। আবার বাংলাদেশ স্বাধীন হলো, এমনটাই বাংলাদেশের মানুষের দাবি। আরব বসন্তর কথা মনে পড়ে যাচ্ছে। বাংলাদেশে ছাত্র আন্দোলন নিয়ে এপারের মানুষেরও আবেগ ছিল অন্যরকম, আরব বসন্তের সময়ও আবেগ ছিল অন্যরকম, কিন্তু তারপরে আমরা কি দেখলাম? না, অবশ্যই মানুষের তারপরে যেটা হচ্ছে সেটা খুব বেদনা হতো। আপনাকে একটা খুব মজার ব্যাপার বলি, আরব বসন্তে যেতে হবে না। 91-এ যখন এরশাদের পতন হলো, একই রকম এই প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে। জনগণের সামনে এরশাদ মাথা নুয়ে ক্ষমতা ছেড়ে চলে গেছেন, এরকম উচ্ছ্বাসের ছবি ছিল একদম। আমরা তখন 91, আমার মনে আছে আমি তখন 94 পুরো আজাদ হলে আমি সেই দৃশ্য দেখেছি এবং বাংলাদেশের ছাত্রদের সাথে ওরা ছিল আমার দিনে অনেক বাংলাদেশ, তাদের সাথে দেখেছি। আচ্ছা, শেখ হাসিনা, অত তো যেতে হবে না। শেখ হাসিনা যখন 2008 সালে ক্ষমতা এলেন তখনও আমি উচ্ছ্বাস দেখেছি, কারণ সে সময় শেখ হাসিনা যেদিন ক্ষমতায় এলেন আমি সেদিন বাংলা এবং ইংরাজিতে 2টো আর্টিকেল লিখি ওয়েলকামিং করে, এবং আমি জানি সেই আর্টিকেলটা প্রচুর হয়েছিল। এবং লাইক শেখ হাসিনা যখন 2008 সালে সেই একটা অন্তর্বর্তী সরকার ছেড়ে নির্বাচিত সরকারে ফিরলেন, তখন বাংলাদেশের লোকজন একটা জন উচ্ছ্বাস এরকম না হলেও একটা দেখার মতো যে না আবার বাংলাদেশের গণতন্ত্র। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এটা বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু না। লোকজন আন্দোলন করেছে এবং গণতান্ত্রিক সরকার এসছে, কিন্তু বরাবরই তারা দেখছে যে তাদের গণতন্ত্র আর আসছে না, গণতন্ত্র আসেনি। এবং এটা নিয়ে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছি, এর কারণগুলো আমি বিশ্লেষণ করে দেখিয়েছিলাম যে যতদিন না পর্যন্ত
এই তিনটে জিনিস বাংলাদেশে ফিক্স না হবে, আমার জানি যে সৈয়দ আমার সাথে রাজি হবে না, ততদিন বাংলাদেশে এই গণতন্ত্র আসা সম্ভব নয়। আমি এটা বলে দিচ্ছি। প্রথম প্রবলেমটা যেটা হয়েছে আপনাকে বলছি, এখনো পর্যন্ত বাংলাদেশের যে সংবিধান সেখানে কিন্তু একদম প্রধানমন্ত্রীর হাতে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে টোটালি আনচেকড। এত আনচেকড ক্ষমতা যদি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় যে যিনি তিনি, তার হাতেই মিলিটারি, তার হাতেই কোর্ট, তার হাতেই সব কিছু, সম্ভব নয়। এখানে ক্ষমতার বিভাজন বাংলাদেশে একটা বিশাল প্রমাণ। আর তারপর ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এরা যদি এই অন্তর্বর্তী সরকার এসে যদি সংবিধানকে সংশোধন না করে, ইট ইজ ইম্পসিবল। কারণ সংবিধানে গন্ডগোল, এবং তার একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ এটা শেখ কামাল ওনাদের সংবিধানটা লিখেছিলেন, উনি যেভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন সেই সময় শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানই সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাননি, উনি বিরোধিতা করেছিলেন। যার জন্য বাংলাদেশের সংবিধানটা এমনভাবে তৈরি হচ্ছে যেখানে প্রধানমন্ত্রীর হাতে অসম্ভব ক্ষমতা আছে, মানে গোড়ায় গলদ কিছু থেকে গেছে। যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ, ওটা না থাকাতে পারলে কিন্তু আপনি পারবেন। আমি এই জায়গা থেকে ম্যাডামের কাছে যাব। তাহলে এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সাথে সম্পর্কের বিষয়টাও তো কিন্তু অনেক রকম দেখার, মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে মানে কোন জায়গায় দাঁড়ায় সম্পর্ক, মানে নয়াদিল্লির কাছে অতিরিক্ত চাপ বাড়লো। নিশ্চয়ই, কারণ আমি বারবার বলি যে আপনি আপনার বন্ধু বান্ধব পাল্টাতে পারেন, কিন্তু প্রতিবেশী তো আপনি পাল্টাতে পারবেন না, তাই না? তো ফলে যে প্রতিবেশী যে সমীকরণ তৈরি হবে সেই সমীকরণকে নিয়েই আপনাকে ঘর করতে হবে। আমাদের মধ্যে এই ধারণাটা দীর্ঘদিন ধরে রয়েছে যে শেখ হাসিনাজি যে এতবার এই ধরনের নির্বাচন করে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে, একটা কথিত ধারণা আছে যে ভারতের সেখানে নেপথ্যে একটা ভূমিকা আছে। কারণ এরকম একটা ধারণা আছে যে ভারত মনে করে শেখ হাসিনাজির যে সরকার ছিল সেটা খুব ভারত পক্ষীয় একটা সরকার, এবং স্বাভাবিকভাবে এই অঞ্চলের মধ্যে শান্তি এবং মিত্রতার সম্পর্কটা বজায় রাখতে হবে। কিন্তু এটা তো ভাবাটাও, আমি এটা নিয়ে আগে অনেক আলোচনাতেও বলেছি যে কোনো না কোনো সময় শেখ হাসিনাকে চলে যেতে হলো, যেটা আমরা আজকে দেখছি। এটা আমি অনেক দিন আগেই বলেছিলাম যে কোনো না কোনো সময় তাকে চলে যেতেই হবে। এটা তো তিনি তো আর মানে আদি অনন্তকাল একটা ক্ষমতা ধরে রাখতে পারবেন না, এবং বাংলাদেশের যে ইতিহাস কোনো সরকারই দীর্ঘদিন থাকতে পারেনি, ঠিক আছে? এবং এই ধরনের অভ্যুত্থান উচ্ছ্বাস দেখেই সরকার এসেছে এবং সরকার চলেও গেছে। শেখ হাসিনাজির সরকারও এইভাবেই চলে গেল, যেটা আমি আগে বলেছিলাম। এইবারে তাহলে ভারতকে এখন ভাবতে হবে যে সরকার আসবে, এবং আমি যে মনোভাব দেখছি সেখানে আওয়ামী লীগ বিরোধী একটা বিরাট বড় মানসিকতা, শুধু শেখ হাসিনাজি নয়, পুরো আওয়ামী লীগ সিস্টেমটার বিরুদ্ধে একটা মানে রাজনৈতিক ফোর্স তৈরি হয়ে গেছে। এবং সেই ফোর্সটা স্বাভাবিকভাবে যখন দায়িত্ব নেবে, সেটা হতে পারে পাঁচমিশেলি সরকারের একটা, হতে পারে বিভিন্ন দলের, হতে পারে বিএনপি, যে সরকারই আসুক না কেন সেই সরকারের সঙ্গেই ভারতকে কিন্তু নেগোশিয়েট করতে হবে। এটাই হচ্ছে ধ্রুব সত্য। এবং ভারত এই মুহূর্তে যা করছে, যে কোনো সরকার করবে, সেটা হচ্ছে সীমান্ত যাতে নিরাপদ থাকে, সেখানকার আমাদের ভারতীয় যারা সেখানে আছেন তাদেরকে প্রত্যাবর্তন করা। কিন্তু আসল জায়গাটা শুরু হবে বাকারুজ্জামানের যা কথা আমরা শুনলাম, যখন এই সরকার তৈরি হবে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে প্রক্রিয়া হবে, যে সরকার আসবে, সেই জায়গাগুলো আমাদের ভাবতে হবে। এবং আরেকটা কথা আমি এখানে বলতে চাইছি, আমি যেটা খুব স্পষ্টভাবে শুনলাম সেনা প্রধানের কথায়, যে বিচার হবে, খুব স্পষ্টভাবে উনি বললেন বিচার হবে। এই যে বিচার হবে, এটা কি ধরনের বিচার এবং এটা কিভাবে যে হবে, এটাও কিন্তু আমার মনে হয় একটা ভাবনার বিষয়। আমি এই জায়গা থেকে একটু ইফতিকার সাহেবের কাছে আবারও যাবো। ইফতিকার সাহেব, আমরা প্রত্যেকেই জানি এখানে কোথাও গিয়ে আমরা দেখেছি যে খেলার পরে বা বিভিন্ন সময়ে কোথাও একটা ভারত বিরোধী অনেক মন্তব্য বাংলাদেশের একাংশ করে এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে ভারতের সাথে সম্পর্ক কোন পথে যেতে পারে? দেখুন, যে ভারতের যে বিরোধী মন্তব্য বা যে ভারত বিরোধী যে একটা সেন্টিমেন্ট, এর কিন্তু অনেকগুলো ঐতিহাসিক কারণ আছে। আমি আমার একটা রিসেন্ট একটা প্রবন্ধে আমি সেই জিনিসগুলো দেখেছি, যে লম্বা আলোচনার বিষয়, বর্ডার রেগলিং থেকে শুরু করে ট্রেড ইমব্যালেন্স থেকে শুরু করে নানাবিধ বিষয় যেমন রয়েছে, হ্যাঁ, সেগুলো যেমন রয়েছে, পাশাপাশি যে বিষয়টা একটু আগে আলোচনায় উঠে এসছে, আরেকটা ক্ষোভের কারণ এই যে গত 3টা নির্বাচনে একটি প্রজন্ম ভোট দিতে পারেনি, এবং তারপরও একটি সরকার টিকে থাকলো। এই টিকে থাকবার পিছনে আপনার জনগণ মনে করে যে একটা ভারতের ভূমিকা আছে, যে ভারতের সমর্থন ছাড়া কিন্তু এই সরকার টিকে থাকতে পারত। ফলে এটাও কিন্তু একটা ভারত বিরোধী সেন্টিমেন্টের জন্ম দিয়েছে। সুতরাং এই যে সেন্টিমেন্ট,
সেইটাকে নিরসন করবার জন্য এতদিন যারা ক্ষমতাসীন ছিল আওয়ামী লীগ অথবা ভারতের পক্ষ থেকে ইফতিখার সাহেব একটু জানতে চাইবো, যদি ভারত বিরোধিতা এত তীব্র হয়ে থাকে তাহলে বন্ধু হিসেবে কোন বিকল্প দেশকে বাংলাদেশ বেছে নিতে, আমি বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলছি, তারা স্বচ্ছন্দ বোধ করছে? আমি আসছি সেই জায়গাটি, সেটা হচ্ছে কি যে কিন্তু বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ যে ভারতের জনগণের বিরোধী তা কিন্তু না। এই জায়গাটা কিন্তু অনেকে ভারতের বুঝতে সমস্যা হয়, বা ভারতের সংস্কৃতির বিরোধী বা ভারতের কোনো কিছুর বিরোধী। সমস্যাটা হয়ে যাচ্ছে ভারতের সরকারের যে পলিসিগুলো, সে পলিসিগুলোর একটা নিয়ে বাংলাদেশের জনগণের যে সেন্টিমেন্ট। মানে আপনি বলছেন ভারত বিরোধিতা না, নীতিগত বিরোধিতা? নীতিগত বিরোধিতা, বিশেষ করে ভারত সরকারের যে নীতি বাংলাদেশকে কেন্দ্র করে তার বিরোধিতা। এবং সেই ক্ষেত্রে যেই সরকারি ভবিষ্যতে ক্ষমতায় আসুক, তারা ভারত বিরোধী একটা অবস্থান থেকে সরকার পরিচালনা করবে, ভারতকে একদম বাদ দিয়ে ব্যাপারটা কিন্তু তার। তারাও চাবে যে ভারতের সাথে একটি সুসম্পর্ক, একটি বন্ধুত্বপূর্ণ জায়গা থেকে। তবে জনগণের অ্যাসপিরেশন থাকবে, তারা যাতে মনে না করে যে বাংলাদেশ একটা নতুন নব্য উপনিবেশিক একটা অবস্থায় পড়েছে আর কি, যেটা তারা মনে করতো ভারতের, সেই জায়গা থেকে বের করে আনার দায়িত্ব নতুন সরকারেরও হবে, একই সাথে ভারত সরকারের। আমি জানতে চাইছি যে যদি আমি ভারতকে বাদ দিই তাহলে বন্ধু হিসেবে কোন দেশকে বাংলাদেশের নাগরিকরা দেখতে স্বচ্ছন্দ? বাংলাদেশের নাগরিকরা কোনো ভারত ছাড়া চীন, পাকিস্তান? না, আমি আবারও বলছি যে মানে এরকম কোনো বিষয় না যে এটা অথবা ওটা। বাংলাদেশের যেটা অবস্থা, যে বাংলাদেশের জনগণ আসলে যেটা চায় সেটা হচ্ছে সমস্ত রাষ্ট্রের সাথে কিন্তু একটা সুসম্পর্ক থাকুক। কিন্তু ভারত যেহেতু বড় প্রতিবেশী, সেইখানে বাংলাদেশের জনগণ মনে করে যে বাংলাদেশ ভারতের যে বাইলেটারাল ইস্যুস গুলো, সেই বাইলেটারাল ইস্যুস গুলোতে ভারত তার শক্তিকে প্রভাবিত করে একটা অ্যাডভান্টেজ নিচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের ক্ষোভের কারণ। সেইটা নিরসনের কোন উদ্যোগ কিন্তু আমরা কখনো দেখিনি। এই জায়গাটা যদি ভারত উদ্যোগ নিতে পারে, জনগণকে যদি বোঝাতে পারে বিষয়টা এরকম নয়, অথবা যেই পলিসিগুলোতে বাংলাদেশের জনগণের ক্ষোভ রয়েছে সেগুলো যদি ভারত সরকার অ্যাড্রেস করতে পারে, তাহলে ভারত সরকারের সাথে বাংলাদেশের জনগণের যে একটা ভুল বুঝাবুঝি বা দ্বন্দ্ব, সেখান থেকে কিন্তু জনগণ বেরিয়ে আসতে পারে। আচ্ছা, আমি এই জায়গা থেকে আমরা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আমি বিপ্লববাবুর কাছে যে প্রশ্ন নিয়ে আসবো, এদিকে পাকিস্তান, ওদিকে চীন, মায়ানমারে সামরিক শাসন চলছে, সেনা বিরোধী আন্দোলনও চলছে, শ্রীলঙ্কার কি পরিস্থিতি আমরা জানি, তার মধ্যে বাংলাদেশের এই পরিস্থিতি। সামগ্রিকভাবে ভারতের কাছে গোটা বিষয়টা আরও কতটা চ্যালেঞ্জিং হয়ে গেল? আমি এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সময় খুব কম, আমি খুব সংক্ষেপে বিপ্লবের কাছে যে প্রশ্ন রেখেছিলাম, ভারতের কাছে কতটা চ্যালেঞ্জিং? বিশাল চ্যালেঞ্জিং, কারণ আমাদের শিলিগুড়ির যে চিকেন নেক আছে, সেটা যদি আমরা চীন ভারত দ্বন্দ্বটাকে এই মুহূর্তে আমরা বড় দ্বন্দ্ব বলে ভাবি, চীন যে কোনো মুহূর্তে ওই চিকেন নেক যদি দখল করে পুরো নর্থ ইস্ট কাট আপ হয়ে যাবে। আর তার এগেনস্টে একটাই ভারতের সলিউশন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর, সেটা পুরো বিষবাউ জলে চলে গেল। সেকেন্ড, যে চায়না এবং ভারতের দ্বন্দ্বের একটা বড় পয়েন্ট হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডের টপমোস্ট একটা আইল্যান্ড, যেটা রিসেন্টলি বার্মা চীনকে লিজে দিয়েছে। কারণ কি, ওর তলা দিয়ে চীনের সমস্ত বাণিজ্য হয়। তো দুটো ক্ষেত্রেই ভারতের এটা একটা ধাক্কা নয়, আপনি যদি মানে চীন ভারতের আমরা যদি দ্বন্দ্বের প্রসঙ্গে আসি, এটা একটা বিশাল বড় সেটব্যাক। আর সেক্ষেত্রে বাংলাদেশ নতুন মাথা ব্যথা। এখন বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে, এটা যদিও সৈয়দ উনি বাংলাদেশি বলে উনি আশাবাদী, আমি বোধহয় বাংলাদেশি যেহেতু নই, আমি আরও মানে বস্তুবাদী দৃষ্টি দিয়ে দেখছি যে অবজেক্টিভ। মানে আপনি আশাবাদী নন? না, আমি ডেফিনেটলি আশাবাদী, কিন্তু আমি এটা বলছি যে আশার আলোটা কম। আশার আলো, উনি যতটা আশার আলো দেখছেন আমি অতটা আশার আলো দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি ইফতিখার সাহেবের কাছে আসবো, কতটা আশার আলো উনি দেখছেন। তবে তার আগে আমি ঈশানীর কাছে আসবো। এই সার্বিক পরিস্থিতিতে আপনার কি মনে হয় এবারে অনুপ্রবেশ নিয়ে যে বড় ইস্যুটা ছিল, সেটা বা নতুন করে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে? দেখুন, অনুপ্রবেশ ব্যাপারটা না বরাবরই আমাদের সম্পর্কের মধ্যে, ভারত বাংলাদেশের মধ্যে একটা মানে অকথিত কথন আর কি। আমি যেটা বলি যে এটা নিয়ে বরাবরই আমরা যতবার আলোচনা করেছি বা আলোচনা উঠে এসেছে, শুধু আমাদের রাজ্যে না, আসাম দেখুন, ত্রিপুরা স্ট্যাটিস্টিক্স দেখুন, সেইখানে দেখলেই এই সমস্যা। আমাকে একদম আপনাকে থামাতে হচ্ছে, কারণ গুরুত্বপূর্ণ খবর আসছে। আমি সেই খবরে আসার আগে খুব ছোট করে ইফতিখার সাহেব আপনার কাছে আসবো, আপনি কতটা আশাবাদী?
এই মুহূর্তে আশা নিরাশার কথা বলা খুব মুশকিল। আমরা বিভিন্ন বাঙালি বহুবার বাংলাদেশের জনগণ আশাবাদী হয়েছে, আশাভঙ্গ হয়েছে। তারপরও আজকের এই জায়গা থেকে আমরা সবাই আশাবাদী হতে চাই যে বাংলাদেশে একটা শুভ সূচনা হবে, গণতন্ত্রের যাত্রা হবে, এটা বলি আমি বলতে চাই। একদম, আমরা অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশে আরো গণতন্ত্র ফ্লারিশ করুক, আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, ভারতে এসে পৌঁছলেন শেখ হাসিনা, গাজিয়াবাদে নামলো ফ্লাইট। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, রাজীবের কাছ থেকে আরো আপডেট। রাজীব, দেখো, গাজিয়াবাদে যে হিন্ডন বিমানবন্দর রয়েছে, যেটি আর্মি তার কন্ট্রোলে থাকে, সেই বিমানবন্দরে শেখ হাসিনা এসে পৌঁছেছেন। তার বিমান এইমাত্র ল্যান্ড করেছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তিনি সেখান থেকেই রওনা দেবেন লন্ডনের উদ্দেশ্যে এবং তিনি আজকেই ভারত ছাড়বেন। বাংলাদেশের যে ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনা, সে দেশের প্রধানমন্ত্রী, তিনি ইস্তফা দিয়ে তারপর সোজাসুজি বেরিয়ে এসেছেন। একেবারে তিনি আর্মির বিমান ধরে, সেখানে তাকে আর্মি নিরাপত্তার বলয়ে তাকে নিয়ে আসা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গ হয়ে তারপর কিন্তু দিল্লি পৌঁছচ্ছেন এবং দিল্লিতে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটাবেন বলে জানা যাচ্ছে। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে তিনি কোনো প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বা সরকারের কোনো কর্তা ব্যক্তির সঙ্গে বৈঠক আজকে করবেন না। তিনি সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি বিবেচনা করে তার নিরাপত্তার দিক থেকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তিনি ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে কথা হয়েছে তারা জানা যাচ্ছে তিনি সহযোগিতা চেয়েছেন। আর সেই কারণেই কিন্তু হিন্ডন এয়ারপোর্টে তার বিমান অবতরণ করেছে এবং তিনি কিছুক্ষণের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা। যখন তখন সেনাপ্রধান শিগগিরই ছাত্র শিক্ষক সবার সঙ্গে আলোচনায় বসবেন, এমনটাই সামনে আসছে। সবাই মিলে সর্বসম্মতভাবে কোনো অন্তর্বর্তী সরকার গঠন হয় কিনা, এই আন্দোলন থামে কিনা, অন্তর্বর্তী সরকার কাদের নিয়ে গঠন হয়, সেই সরকার বাংলাদেশে গণতন্ত্র আনতে পারে কিনা, শান্তি ফেরে কিনা, নজর থাকবে। আপাতত বাংলা at 5 এখানে শেষ করছি। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।